নমস্কার, আমি আকাশ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলির আজকের চুলচেরা বিশ্লেষণের অনুষ্ঠান। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে এনডিএ সরকার গড়ছে এমনটাই এখন অব্দি স্থির রয়েছে। কিন্তু বিজেপির এই জয়ের পেছনে পরাজয়ের যে আসল কাহিনীটা, হার কে ভি জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं, लेकिन এবার বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেটা কেন পায়নি, এটা নিয়ে আজকের এই বিশ্লেষণ। অনেকে অনেক কথা বলছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের পতনের কথা, তার একতরফা মনোভাব। অনেকে অনেক রকম কথা বলছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়েলফেয়ার স্কিমের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে। কিন্তু ন্যাশনালি বিজেপি কি কারণে হারলো সেটা কিন্তু এখন অব্দি কেউ সঠিকভাবে বাংলা মিডিয়াতে বলতে পারছে না। আজকে ন্যাশনাল লেভেলে বিজেপির এই যে ভরাডুবিটা কেন হলো, দুটো বড় বড় রাজ্য, প্রায় তিনটে বড় রাজ্যে হেরেছে। একটা হচ্ছে মহারাষ্ট্র, যেখানে 40টার উপরে আসন রয়েছে। আরেকটি রাজস্থানে ভরাডুবি হয়েছে। সব থেকে বেশি পরাজয়ের যেটা আলোচনা হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক সেখানে ভরাডুবির কারণটা কি, এ নিয়ে আজকে আলোচনা করব এবং অবশ্যই পশ্চিমবঙ্গ নিয়েও আমাদের নজর থাকবে। তবে প্রথমে শুরু করা যাক, উত্তরপ্রদেশে বিজেপি ঠিক হারলো কেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, ঠিক 5 মাস আগে বিজেপি বাম্পার জয়ের সঙ্গে ফিরে এসেছিল। 5টা রাজ্যে নির্বাচন হয়েছিল, বিজেপি ভয়ঙ্কর ভাবে জিতেছিল। তার মধ্যে কিন্তু ছিল রাজস্থান, ছিল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ছিল। কিন্তু হঠাৎ করে আবার 5 মাসে কি এমন হাওয়া ঘুরে গেল যে সমাজবাদী পার্টি এই ব্যাপক ম্যান্ডেট নিয়ে ফিরে এলো, একেবারে কার্যত দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে 80টার উপরে সিট রয়েছে, সেখানে 40টার কাছাকাছি সমাজবাদী পার্টি, একটু বেশি সেখানে সিট পেয়েছে। হঠাৎ করে সমাজবাদী পার্টি এমন কি ম্যাজিক করলো যে সেখানে মোদি হাওয়া, সেখানে যোগী হাওয়া ফিকে হয়ে গেল। আসলে কোনো ম্যাজিক হয়নি, দলের ভিতরের কথা আপনাকে বলছি এবং আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। তৃণমূল নেতৃত্ব এই কথাটা জানে এবং জাতীয় রাজনৈতিক যারা বিশ্লেষক তারা অনেকে বলতে পারছেন না, কিন্তু বাস্তবটা হলো আসলে অমিত শাহের একটা ভুলের জন্য আজকে এই বড় পরাজয়। আজকে খুব ইন্টারেস্টিং একটা টুইট করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, কৃষ্ণনগর থেকে, যিনি আবার জয়ী হয়ে সংসদে যাবেন। মহুয়া মৈত্র একটা টুইট করেছেন, সেখানে একটা ব্যক্তি অনেক কথা বলছেন। তিনি কি বলছেন আসুন শুনে নেব। गुजराती नकली चाणक्य अमित शाह, इतना अहंकार मत पालो, हाँ, कि अब तुम्हारी हालत खराब हो जाए। योगी जी को तुम बोल रहे हो, योगी जी सीट ठरवाए हैं, योगी जी सीट ठरवाए हैं अमित शाह। योगी नीरज शेखर सिंह योगी जी के मित्र थे कि तुम टिकट दिए थे? सलेमपुर से टिकट तुम दिए थे? ओम प्रकाश राजभर से गठबंधन करने के लिए योगी जी कहे थे? कौन कहा था? तो जब सब दलाली तुम किए, सब चाटुकारिता तुम निभाए, चोरी तुम किए, ठेका गुजरातियों को बनारस में तुम बांटे, ठेकेदार कितने बनारस में तुमको नहीं पता है? 100 करोड़ रुपया तुम खर्चा करवाए, पूरे ठेकेदारों को बनारस में बसा दिए, सारे गुजरातियों को बनारस में बसा दिए, बेचारे बनारस के व्यापारियों का तुम धंधा चौपट कर दिए, वहां से तुम कमाई करने लगे, अपने बेटे को क्रिकेट एसोसिएशन में घुसाकर वहां दलाली करने लगे। वो पूर्वांचल में तुमने हर सीट बेची। अमित शाह, तुमने गाली देने के बावजूद, बाबा के मना करने के बावजूद तुमने ओम प्रकाश से गठबंधन किया, तुमने दारा सिंह चौहान से गठबंधन किया, तुम सबको टिकट बांटे और बोल रहे हो बाबा की कहने से है? बेशरम बेहया आदमी है। अरे तुमको जिता दिया गया इसलिए क्योंकि बाबा थे, नहीं तो तुम तो गुजरात से तड़ी पार थे, अब जेल चले जाते। जो बनाना बिगाड़ना होगा बिगाड़ लेना, कह रहे हैं, समझ गए? চোর কাহিনকা। এই ব্যক্তি অনেক কথা বলেছেন, কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু একেবারে সত্যি। এবারে বলা হচ্ছে, বিজেপি শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ, ওখানকার মুখ্যমন্ত্রী, নাকি 40 জনের মতন টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। বাতিলটা কে করেছেন? স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব, অমিত শাহ, নরেন্দ্র মোদীর হাতে এই ক্ষমতা। স্বাভাবিকভাবেই বলা হচ্ছে নাকি অমিত শাহ যোগী আদিত্যনাথকে তার নিকটতম যারা যারা তার ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে নাকি টিকিট দেননি। এই কারণে সব থেকে বড় ভরাডুবি হয়েছে উত্তরপ্রদেশে। স্বাভাবিকভাবে টিকিট না পেয়ে তাদের যারা যোগী আদিত্যনাথের যারা কর্মী ছিলেন, তার যারা শুভানুধ্যায়ী, তার যে টিম, সেই টিমটা নিশ্চয়ই কাজ করেনি। সেই টিম না কাজ করলে এই ফলাফলই হওয়ার কথা ছিল।
তবে উত্তরপ্রদেশে আবারও নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যোগী আদিত্যনাথ কি এটাকে ট্যাকল করতে পারবেন? 40টা সাংসদ নিয়ে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে সমাজবাদী শিবির। স্বাভাবিকভাবেই সমাজবাদী পার্টি যদি এতটাই শক্তিশালী হয়ে যায়, তাহলে কিন্তু যোগী আদিত্যনাথেরও মাথা ব্যথার কারণ কিন্তু হয়ে উঠবেন অখিলেশ যাদব। স্বাভাবিকভাবেই একটা বড় ক্ষতি হয়ে গেছে উত্তরপ্রদেশে বিজেপি। এবং ঠিক একটু আগে আপনাদেরকে বললাম, এই যে 5 রাজ্যের নির্বাচন, সেখানেই নাকি বিজেপির পরাজয় লুকিয়ে ছিল। আপনারা মনে করে দেখুন, 5টা রাজ্যে যখন বিজেপি জয়ী হলো, তখন পরপর কিন্তু ওখানকার যারা মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, যাদেরকে আশা করা হচ্ছিল তারা মুখ্যমন্ত্রী হবেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। ঠিক যেমন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান অসম্ভব পরিশ্রম করে তিনি কনফিডেন্ট ছিলেন মধ্যপ্রদেশে তিনি ক্ষমতায় আসবেন। এক্সিট পোল দেখাচ্ছিল তিনি নাও আসতে পারেন, অথচ শিবরাজ সিং চৌহান কিন্তু সেখানে ক্ষমতা আবার পুনর্দখল করে দেখিয়ে দিয়েছিলেন। সেই শিবরাজ সিং চৌহানকে বিজেপি কিন্তু সরিয়ে দিয়েছিল। শিবরাজ সিং চৌহান একা ভদ্রলোক, আর সবাই ভদ্রলোক হবে এমনটা তো আশা করা যায় না। কারণ বিজেপিতে যারা আরএসএস ক্যাডার আছে, তারা অনেকটাই মার্জিত, তারা অনেকটাই নিজের ক্ষতি স্বীকার করে নিয়ে অনেক সময় দলের ভালোটা করেন। ঠিক সেরকম সর্বানন্দ সোনোয়ালকে আসাম থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাকে করা হলো? হিমন্ত বিশ্ব শর্মাকে। এই হঠাৎ হঠাৎ মুখ্যমন্ত্রী বদল হলে যারা পুরোনো দিনের কর্মী, যাদের হাতে মাসল পাওয়ারটা আছে, তারা কিন্তু মাঝে মধ্যে এরকম বেগরবাই করে দিতে পারে। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হবেন, তিনি কিন্তু যথেষ্ট খেটেছিলেন রাজস্থানে, এবং তিনি যথেষ্ট দাবিদার ছিলেন। বসুন্ধরা রাজে সিন্ধিয়া এর আগেও কিন্তু জয়ী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাজস্থানে। তিনি ভেবেছিলেন আবার তাকে মুখ্যমন্ত্রী করা হবে, কিন্তু বিজেপি কাস্ট পলিটিক্স করতে গিয়ে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী রাজস্থানে করেনি, মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে করেনি। কাস্ট পলিটিক্স, ওবিসি পলিটিক্স, এক জায়গায় ওবিসি পলিটিক্স করতে হবে, এক জায়গায় দলিতকে মুখ্যমন্ত্রী করতে হবে, এরকম নানান রকম ভাবভঙ্গি করতে গিয়ে বিজেপি কিন্তু নিজের পায়ে অবশেষে কুড়োলটা মেরে নিয়েছে। আচ্ছা বলুন তো, বিজেপি তো বরাবরই এই কাস্ট পলিটিক্স এর বিরোধী বলে নিজেদেরকে দাবি করে, তাহলে বিজেপি কেন এই কাস্ট পলিটিক্সটা করতে গেল? কেন নিজের পায়ে কুড়োলটা মারতে গেল? আসলে ভারতীয় রাজনীতি থেকে কাস্ট পলিটিক্স যে মুছে যায়নি, এটা কিন্তু নরেন্দ্র মোদী বুঝেছেন। কিন্তু তিনি কাস্ট পলিটিক্স এর চক্করে না পড়লে বিজেপির কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। কিন্তু তাদের যে বিজেপির অন্দরে নরেন্দ্র মোদী বাদ দিয়ে আরেকজন ব্যক্তি যিনি আছেন, অমিত শাহ, তিনি নানান সময় এরকম প্যাচ কিন্তু লাগিয়ে থাকেন। সেই প্যাচে কিন্তু মাকড়সা জাল বুনতে বুনতে বলে না, অবশেষে নিজেই জালের মধ্যে পড়ে যায়। হয়তো এক্ষেত্রে এমনটাই হচ্ছে বলছেন নিন্দুকেরা। পাশাপাশি এ তো গেল রাজস্থানে ভরাডুবির কথা। এবার আসি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে ভরাডুবি হওয়ানো কেন? আরে জনগণ ভোট দেবে, তবে না আপনি ভোটটা পাবেন। মহারাষ্ট্রে আদর্শ স্ক্যাম যিনি করেছিলেন, তিনি এখন কোথায়? বিজেপির ওয়াশিং মেশিনে। মহারাষ্ট্রে আরেক ঘোটালাবাজ, এনসিপি কে ঘোটালাবাজ বলা হয়, এনসিপি ভেঙে অজিত পাওয়ারকে নেওয়া হলো কেন? সেখানে বিজেপিতে এলেই পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন যে বিজেপি নাকি ওয়াশিং মেশিন, ওখানে গিয়েই ধোয়া তুলসী পাতা হয়ে যায়। এটা তো বাস্তব। অনেকেই যারা স্ক্যামের সঙ্গে জড়িত তারা বিজেপিতে এসেছেন, তারপরে তাই তিনি একেবারে হোয়াইট কলার ম্যান হয়ে গেছেন। স্বাভাবিকভাবে মহারাষ্ট্রের মানুষ কিন্তু এটা দেখেছে, তাদের মনে কিন্তু এটা দাগ কেটেছে, এবং এর জন্য ভরাডুবি হয়েছে। এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। এটা বোঝার জন্য খুব বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই। আপনি যদি টুকরো টুকরো ইনসিডেন্ট মেলান, তাহলে বুঝতে পারবেন বিজেপির এবার ভরাডুবিটা কেন হয়েছে। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ, বিশ্বাস করুন, এর থেকে কঠিন রাজনীতি সারা ভারতবর্ষে যদি কঠিন রাজনীতি হয়, সব থেকে বেশি পশ্চিমবঙ্গ হয়। সে বাম আমল থেকে এটা তার উদাহরণ। সেই রেজিমেন্টেড পার্টিকেও কংগ্রেসকে সরাতে কালঘাম ছুটে গেছিল। আবার 34 বছর এই বামফ্রন্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কিন্তু কালঘাম ছুটে গিয়েছিল ক্ষমতায় আসতে। সিঙ্গুর নন্দীগ্রামের মতো ইস্যু না পেলে, ওই শুভেন্দু অধিকারী যেটা বলেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সত্যিই তাই। আর বিজেপিও ভেবে নিয়েছে হঠাৎ করেই তারা 5 বছরেই মুখ্যমন্ত্রী হয়ে যাবে, তারা ক্ষমতায় এসে যাবেন, এমনটা নয়। কিন্তু বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের জনগণ বিজেপির উপরে তো ভরসা রেখেছে। আজও আপনি এই যে ভরাডুবি হলো, 10টা সিট পেলো, মাত্র 12টা সিট পেলো বিজেপি রাজ্যে লোকসভা নির্বাচন 2024-এ, তাতেও কিন্তু বিজেপি 38% ভোট পেয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু আপনাদের ভোট দিচ্ছে। বহু জায়গায় দেখবেন মার্জিন কিন্তু অল্প। যদি লোকসভার মার্জিন হিসেবে দেখা যায়, কোথাও 50,000, কোথাও 1 লাখ। লোকসভার মার্জিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 7টা বিধানসভা যদি 10,000 করে লিড হয়, তাহলে 70,000-এর লিড হয়।
বহু আসন আছে যেখানে 60, 70, 1 লাখের আন্ডারে মার্জিন আছে। বিধানসভা ভিত্তিক যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু লোকসভায় এমন কিছু মার্জিন, একমাত্র ডায়মন্ড হারবার বাদ দিয়ে আর বসিরহাট বাদ দিয়ে বেশ কয়েকটা, মানে খান 5-10 বেশি এমন কিন্তু মার্জিন হয়নি যে পশ্চিমবঙ্গের বিজেপির হাই তওবা মাচানোর কোনো কারণ আছে। তবে হার, একটা ভোটে হার মানে হার, আপনি হেরেছেন, এ কথা সত্যি। কিন্তু হাই তওবা মাচানোর মতন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো কিছু হয়নি। মানুষ কিন্তু যথেষ্ট এই বাজারেও বিজেপিকে কিন্তু ভোট দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পকেটে 1,000 টাকা করে মাসে ঢোকাচ্ছেন। ঠিক মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পলিটিক্সটা খুব ভালো বোঝেন। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা কিন্তু বাড়িয়ে দিলেন, 1,000 টাকা করে ঢুকিয়ে দিলেন। মানুষ তো ভোট দেবেই। বিজেপি কি করলো? প্রতিশ্রুতি, এই দেবো সেই দেবো। আরে করতে হবে তো। ডাইরেক্ট বেনিফিট যেটা নরেন্দ্র মোদী শুরু করেছেন, যার জন্যই কিন্তু বিজেপি আজও এই 36-38% ভোটটা কিন্তু ধরে রাখতে পারছে কন্টিনিউয়াসলি, সেই 2019 থেকে আজকে 2024, প্রায় অনেকটা সময় হয়ে এলো। ওদিকে প্রায় 5-6 বছর আর কি, 5-6 বছর কিন্তু বিজেপি ধরাশায়ী হয়নি, এক জায়গায় ভোটটা কিন্তু স্ট্যাগনেন্ট রেখে দিয়েছে, জাস্ট বিকজ অফ নরেন্দ্র মোদীর ওয়েলফেয়ার স্কিম। মানুষের পকেটে কিন্তু নরেন্দ্র মোদীর টাকাও আসছে, বাড়ি তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর টাকায়, রাস্তা তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর টাকায়। হ্যাঁ, আয়ুষ্মান ভারতের, আমি আবারও বলছি, নরেন্দ্র মোদী এমন যদি কোনো কলকাঠি নাড়তে পারেন এবার অন্তত, যাতে আয়ুষ্মান ভারত যদি ঢুকিয়ে দেওয়া যায় প্রত্যেকের বাড়ি বাড়ি, এবং এমন কোনো স্কিম হয় যাতে পশ্চিমবঙ্গের মহিলা প্লাস পুরুষ প্রত্যেকের অ্যাকাউন্টে ডাইরেক্ট কোনো বেনিফিট আসে, প্রত্যেকে সরাসরি নরেন্দ্র মোদীর সাথে যদি কানেক্ট করতে পারেন, দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে আপনি জিতে যাবেন। তবে এবার হারলেন কেন? এবার হারলেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, বললাম 500 থেকে 1000 করলেন। আরে মানুষের কাছে 1000 টাকা একটা টাকা, বছরে 12,000 টাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দামি মোবাইল ফোন কেনার জন্য যথেষ্ট। তারা তো পাচ্ছে মহিলারা। এই 1,000 টাকা তো কাজে লাগে। 1,000 টাকা দিয়ে বিশ্বাস করুন গ্রামে গঞ্জে আজও অনেক টাকা হয়। আপনার 15 দিনের বাজার হয়ে যাবে, সবজির বাজার। এই টাকাটা অবশ্যই গ্রামে গঞ্জে কিন্তু ফ্যাক্টর করে। আপনি মানতে হবে আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল এই জনগণের গর্জন, এই গান টান হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক ছিল। কিন্তু বিজেপি এই জায়গায় কিছু করতে পারেনি। বিজেপি শুধু প্রতিশ্রুতির জায়গায় আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার দরুন বাস্তবায়নের জায়গায় আছেন। এবার আসি আরেকটা কারণ। পশ্চিমবঙ্গের নেতৃত্ব মানে এখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কোর কমিটির মধ্যে অনেকে আছেন যারা কিন্তু অযোগ্য, যারা কিন্তু সংসদীয় রাজনীতির বোঝেন না। শুভেন্দু অধিকারী সংসদীয় রাজনীতি বোঝেন, কিন্তু তার একার পক্ষে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এই বিশাল ইমেজের মহিলাকে সরিয়ে দেওয়া তো সরানো সম্ভব নয়। এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। এর জন্য যে বিরাট আলোড়ন তৈরি করার উচিত ছিল, টিম হিসেবে বিজেপি কাজ করবে, বিজেপি করেনি। এর পিছনে নেপথ্যে যে কারণটা আছে সেটাও কিন্তু 2021-এর ফসল। 2021-এর পর বিজেপির যে ভরাডুবি হয়েছিল সাংগঠনিক ভাবে, অনেকে ঘরে বসে গেছেন, তাদেরকে ফেরানো সম্ভব হয়নি। কারণ দায়িত্ব নিয়ে বলছি, 1-1.5 বছর আগে বিজেপির সমস্ত জেলার নেতাদের চেঞ্জ করা দেওয়া হয়েছিল। নতুন কমিটি তৈরি হয়েছিল সুকান্ত মজুমদারের আমলে। সেই নতুন কমিটিতে প্রত্যেক জেলা সভাপতিকে বদলে দেওয়া হয়েছিল। জেলা সভাপতিরা বদল হওয়ার পর যারা কমিটি করেছিলেন, ম্যাক্সিমাম নেতারা নেপোটিজম করতে গিয়ে নিজে জেলা কমিটি আনকোরা লোক দিয়ে তৈরি করেছেন, যাদের সংসদীয় রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই, যারা একটা কাউন্সিলর ভোটে লড়াই করেননি, যারা রাজনীতিতে একেবারে নতুন, একেবারে কি বলবো, পাড়ার নেতা, পাড়ার খুচরো নেতা, তারা হয়ে গেছেন জেলা কমিটির নেতা। কি হবে? এটাই তো হবে। যারা বিজেপির প্রকৃত পুরনো নেতা, যারা অনেক ভোটে, হতে পারেন তারা ভোটে হেরেছেন, কিন্তু তারা ভোট কিভাবে হয় জানেন, দেখেছেন, তাদেরকে কিন্তু এবারের ভোটে ব্যবহার করা হয়নি। বিজেপির পুরনো দিনের নেতারা, দায়িত্ব নিয়ে বলছি, তারা কিন্তু একেবারে বসেছিলেন। এ অবস্থায় আর রেজাল্ট কি হবে? যা হয়েছে অনেক ভালো হয়েছে, সিরিয়াসলি বলছি। তারপরেও বিজেপির যা হয়েছে, জাস্ট বিকজ অফ সংঘ পাশে ছিল, জাস্ট বিকজ অফ নরেন্দ্র মোদী পুরো মাসেল পাওয়ার ব্যবহার করেছেন একেবারে ফেয়ার ভোট করানোর জন্য। সিআরপিএফ কে দিয়ে ফেয়ার ভোট হয়েছে, তাই আপনি আপনার ভোটটা ধরে রেখে পেরেছেন। না হলে এই ফলাফল হতো না, ক্রাশ করে দিত মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে। যাই হোক, এখান থেকেও বিজেপির এখনো শিক্ষা নেওয়ার সময় আছে। দিলীপ ঘোষের মতো পুরনো লোককে যদি ফিরিয়ে নেওয়া হয়, যদি প্রত্যেকটা জেলায় জেলায় বিজেপির পুরনো নেতাদেরকে যদি স্থান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়, পদ না দিলেও তাদেরকে নিয়ে যদি একটা যৌথ কমিটি করে দিয়ে যদি কাজ করা হয়, আজও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে কি যাবে না সেটা ভবিষ্যৎ বলবে। তবে বিজেপির ফলাফল অনেক ভালো হবে, আর না হলে চলতেই থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার
মতামতের সঙ্গে আপনি যদি সহমত হন আপনি কমেন্টস করতে পারেন। যদি আমার যা বললাম সে বিষয়টা আপনি তার সঙ্গে সহমত না হন, আপনি তাহলেও জানাবেন আপনি সহমত নন কেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেকদিন আমরা এই ধরনের অ্যানালিটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। ভিডিওটা যদি কারোর সাথে শেয়ার করলে আপনাদের উপকার হয় তাদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। অ্যালগোরিদমে এতে অনেক সুবিধা হয়, ভিডিও করার জন্য আমরা মোটিভেশন পাই। দেখা হবে আবার পরবর্তীকাল, আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।